বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতি হিসেবে কোনো বিভক্তি চায় না বিএনপি। তিনি বলেন, 2022 সালে সংস্কারের 31 দফা দিয়েছিল বিএনপি, কিন্তু জনগণকে বিভ্রান্ত করে যে সংস্কারের কথা বলা হয়েছে সেই সুপারিশে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। পিআর হবে কি হবে না তা সিদ্ধান্ত নেবে আগামী পার্লামেন্ট, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। একই সাথে জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেন, এই মুহূর্তে জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই। সুষ্ঠু ভোটে যারা ক্ষমতায় আসবে তারা সনদ বাস্তবায়ন করবে। আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। 2026 সালের ফেব্রুয়ারি মাসে তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। 2-3টি দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ঐকমত্য কমিশনের উচিত জনগণকে সিদ্ধান্ত নিতে দেয়া। রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐকমত্য কমিশনের যারা আছেন, যারা আপনাদের কথা, আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে যে কাজ করতে লাগে ওই জায়গায় ছেড়ে দেন। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে। যেই সমস্ত দল তাদের দাবি দেওয়া মেটাতে চায় তাদেরকে জনগণের কাছে যেতে হবে, তো জনগণের মতামত নিতে হবে, তো জনগণের ম্যান্ডেট নিতে হবে, তো তার মতামত আরেক দলের উপর চাপিয়ে দেওয়া চলবে না। আর ঐক্যমতের যারা তাদের মতামত বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চায়, রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই। বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে সে নির্বাচন মূল্যহীন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। জামায়াত আমির বলেন, বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের কোনো কার্যকারিতা থাকবে না। আমাদের কাছে অপরাধ যে করবে সে একজন অপরাধী। আমরা এই কথাগুলা যত জায়গায় বলা দরকার আমরা বলেছি, যাদেরকে বোঝানো দরকার আমরা বুঝিয়েছি। আমরা এটা চাই না কারো উপর অবিচার হোক, কিন্তু অপরাধ হলে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার ভিকটিমের অবশ্যই আছে। আমরা এই দৃষ্টিকোণ থেকে সকল অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারকে আমরা সমর্থন করব। আর আমাদের 5টা প্রায়োরিটি অঙ্গীকারের মধ্যে একটা হচ্ছে সমাজে সর্বস্তরে ন্যায় বিচার কায়েম করা। সুতরাং ন্যায় বিচার কায়েম করলে আগামীতে যারা অবশ্যই বিচার প্রার্থী হবেন তারা তাদের ন্যায় বিচার পাবেন, তারা বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোট যুদ্ধে নামবে। অতীতে যারা ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছে তাদের কাউকে প্রশাসনে রাখা যাবে না। সকালে শাহবাগে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা, পেশি শক্তির দৌরাত্ম্য কমে যাবে উল্লেখ করে তিনি বলেন, যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না। ভোট ডাকাতি বন্ধ করতে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা। যারা গণভোটকে চায় না তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলেছে। জনগণের কাছে আসেন, তারা ভোট দিয়ে দেখুক এটা তারা চায় কিনা। সেই গণভোটের মর্যাদা প্রতিষ্ঠা করলে সমস্যার সমাধান হবে। আসল ঐক্যমত্যে বাংলাদেশটাকে প্রতিষ্ঠিত করি এবং আগামীতে সুন্দর একটা নির্বাচন জাতিকে উপহার দেই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ঐকমত্য কমিশন যে অনৈক্যে গিয়ে পৌঁছাবে এটা শুরু থেকে স্পষ্ট ছিল। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত পলিটিক্স ল্যাবে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে অনেক সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে তা এখনও স্পষ্ট নয়। এ সময় বক্তারা জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত পলিটিক্স ল্যাবে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা। চলমান পরিস্থিতিতে এটা কিন্তু খুব পরিষ্কার নয়। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে অনেক সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে তা স্পষ্ট নয়। তরুণদের সুস্থভাবে রাজনীতিতে সম্পৃক্ত করা সকলের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। অধিকাংশ দলগুলো ঐকমত্য হয়েছে যে পরিবর্তনগুলো আনা উচিত, পরিবর্তন কিভাবে আসবে সেটার প্ল্যানটা তখন করা হয় নাই। এটা আসলে আমাদের অনেকগুলো ক্ষেত্রেই বাস্তবতা। যেমন রিফর্ম কমিশনগুলো যখন করা হয়েছিল, সেই কমিশনগুলোর এখতিয়ার ছিল শুধুমাত্র প্রস্তাবনা দেয়া, বাস্তবায়ন কে করবে সেটা পরিষ্কার করা হয়নি, এখনো পরিষ্কার না। আমাদের রাজনীতিবিদ হিসেবে দায়িত্ব হচ্ছে এই তরুণরা যারা দেশের জন্য কাজ করতে চায়, দেশ নিয়ে স্বপ্ন দেখছে, তারা যাতে একটা সুস্থ সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সেই ব্যবস্থাটা করে দেয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ঐকমত্য কমিশন যে অনেককে গিয়ে পৌঁছাবে তা শুরু থেকে স্পষ্ট ছিল। উচ্চকক্ষে পিয়ার নিয়ে একটি বড় দল নোট অফ ডিসেন্ট দেয়, সনদ বাস্তবায়ন হলেও কোনো পরিবর্তন আসবে না। প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে। এই ঐকমত্য কমিশনের কার্যক্রমগুলো প্রত্যেক রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাত, অর্থাৎ পিয়ারে আপার হাউস, নট লোয়ার অ্যান্ড আপার বা ফুল সংসদ, শুধু উচ্চকক্ষ, এই বিষয়ে ধরেন সরকার গঠন করার মতো সম্ভাব্য বড় দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। দ্যাট মিনস তারা পাওয়ারে গেলে তারা এটা নাও করতে পারে। তাহলে তো এই সংস্কারের কোনো অর্থ হলো না। তাহলে এই যে 8 মাস এত আয়োজন করে সেই সংস্কার কতটুকু কার্যকর হবে? যদি এই প্রক্রিয়ায় জুলাই সনদটা বাস্তবায়ন হয় তাহলে কিন্তু ওই পুরনো পথেই রাজনীতি চলবে। এ সময় বক্তারা জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ওনারা বলছেন নোট অফ ডিসেন্ট সহ এটা হচ্ছে আমাদের কার্যবিবরণী, এটা আমাদের দলিল যে কারা কারা এটার সাথে দ্বিমত পোষণ করেছেন, এটা তাদের পার্টি পজিশন। কিন্তু আমরা যেটা দিয়েছি সেটাতে ডিসিশনে কখনো নোট অফ ডিসেন্ট লেখা হয় না, এটা হচ্ছে ওনাদের আর্গুমেন্ট। 20টাতে একমত হয়েছে, বাকিগুলোতে একমত হয়নি। তার ফলশ্রুতি কি, আপনি কোথায় ভোটটা, কি বিষয়ে ভোটটা দিবেন আপনি? আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। আমরা দেখলাম জুলাই সনদ স্বাক্ষর হলো। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো আদেশ বা অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, গণভোট নিয়ে অতীত অভিজ্ঞতা ভালো নয়। সকালে রাজধানীর সেগুনবাগিচার সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, যখন রাষ্ট্রপতির নামে কোনো আদেশ জারি করা হচ্ছে তা যদি কোনোভাবে অনুমোদন হয় তাহলে ভবিষ্যতের জন্য বিপদ ডেকে আনবে। ভবিষ্যতে যে কেউ এর অপব্যবহার করবে। বিএনপি সহ আমরা দেখলাম যে ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল এক ধরনের বিশ্বাসভঙ্গ, এক ধরনের প্রতারণা হিসাবে এটাকে আখ্যায়িত করা হয়েছে। তো এটা আমার মনে হয় যে এটা সচেতনভাবে এই কাজটা সংগঠিত হয়েছে। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুর্ভাগ্যজনক, এবং যেটা ধরুন যে ঐকমত্য কমিশনকে অনেকটা মাথার তাজ হিসাবে আমাদের রাখার কথা, যে ঐকমত্য কমিশনকে আমরা বাড়াবাড়ি তাদের ভূমিকার জন্য আমরা বলতে পারেন ঐকমত্য কমিশনের ভেতরে বাইরে আমরা প্রশংসা করে এসেছিলাম, সে ঐকমত্য কমিশনকে এখন বিশ্বাসঘাতক এবং প্রতারক হিসাবে এখন সেখানে আখ্যায়িত করতে হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটির শিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আজ ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যে কোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। চাকরি জাতীয়করণ সহ 5 দফা দাবিতে 20তম দিনের মতো ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন চলছে। সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এদিকে বিকেলের মধ্যে এ নিয়ে গেজেট প্রকাশ না করা হলে কাল প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা। এর আগে বুধবার মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।
দেশের মাদ্রাসা শিক্ষা নবজাগরণের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসা শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা আহমদুল্লাহ সহ দেশের শীর্ষ আলেমরা। আফজাল হোসেনের রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে যোগ দিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন, দেশের মাদ্রাসা শিক্ষা জ্ঞান বিজ্ঞানে নবজাগরণের দ্বার প্রান্তে রয়েছে। ইসলামী এবং আধুনিক শিক্ষার যে একটি মিশ্রণ, একটি মেলবন্ধন দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা তামিরুল মিল্লাত খুব সফলভাবে দেখাতে পেরেছে। মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তারা ভিপি জিএস নির্বাচিত হয়। অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের। ইসলামের শিক্ষা মানুষের সেবায় কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা। নিজেদের আরো গড়ে তোলা, নিজেদেরকে দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখার ক্ষেত্রে আরো কিভাবে আমরা কার্যকর ভূমিকা পালন করতে পারি, এই জন্য সাবেকদের নিয়েও বহুমুখী কার্যক্রমের এবং কর্মসূচির উদ্যোগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেবে। মাটি আমাদের, এই মাটিতে আমাদেরকে থাকতে হবে, এই মাটিকে ঘিরেই আমাদের স্বপ্ন, এটা বেড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস সেটি করবার মতো দক্ষতা, সেটি করবার মতো যোগ্যতা, সেরকম স্বপ্ন আপনাদের চোখে মুখে আছে। প্রয়োজন শুধুমাত্র এগিয়ে যাওয়া। অ্যালামনাই কনফারেন্স থেকে দেশ গড়ার শপথ নিয়ে আরো সক্রিয়ভাবে কাজ করার শপথ নেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, নরসিংদীর রায়পুরায় র্যাব 11-এর অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদীতে নদীপথে অস্ত্র ও গোলাবারুদের চালান বেড়েছে। একাধিক গ্রুপ তাদের আধিপত্য ধরে রাখতে এসব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করছে। বলেন, সন্ত্রাসীরা অস্ত্র গোলাবারুদ মজুত করে সেখান থেকে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। গতকাল রাতে এবং মোটামুটি সারা রাত ধরে অভিযান চলে এবং সেখান থেকে আমরা 11টি অস্ত্র, যার মধ্যে 2টা বিদেশি পিস্তল, একটি লোকাল পিস্তল এবং কিছু শর্ট গান এবং কিছু পাইপ গান আমরা উদ্ধার করি এবং যেখান থেকে প্রায় 32 রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয় এবং কিছু পিস্তলের গুলি উদ্ধার করা হয় এবং 8 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং যারা গ্রেপ্তারকৃত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একটা মামলা যখন তদন্ত থাকে, এটা অবশ্যই তদন্ত শেষে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে। এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। আমরা অতি শীঘ্রই এটার দিয়ে দিব আশা করছি ইনশাল্লাহ। সো টিল দ্য টাইম তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর আজ 1 নভেম্বর থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে আজ কোনো পর্যটক যাচ্ছেন না এই দ্বীপে। কোনো জাহাজ মালিক অনুমতি না নেওয়ায় আজ পর্যটক শূন্যই থাকছে সেন্ট মার্টিন। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে পর্যটকদের কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে দ্বীপ ভ্রমণের সুযোগ থাকবে। গত বছরের মতো এবারও দ্বীপটি ভ্রমণে পর্যটকদের মানতে হবে সরকারের 12টি নির্দেশনা, আর এতেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া দ্বীপে উঠতে ব্যবহৃত একমাত্র জেটি ঘাটের সংস্কার কাজ শেষ না হয় পর্যটকবাহী জাহাজ ঘাটে ভিড়তে পারার কোনো সুযোগ নেই। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় টেকনাফের পরিবর্তে কক্সবাজার শহর থেকেই পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে যাতায়াতের উদ্যোগ নেওয়া হয়েছে। জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফলে এ ঘটনায় 4 শিশুর মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ এক শিশু। সকালে নদী কুলসুম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন। এর আগে শুক্রবার বিকালে সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানি আমতলা এলাকায় আনার সরকার বাড়ির ঘাটে গোসলে নেমে ডুবে যায় 5 শিশু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত 3 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। তখনও নিখোঁজ ছিল একই এলাকার কুলসুম ও বৈশাখী নামে 2 শিশু। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানান, নিখোঁজ 5 জনের মধ্যে 4 জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য নিখোঁজ শিশু উদ্ধারের কাজ চলমান রয়েছে। চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গণ অনশন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের অর্থায়নে নির্মিত এনসিটি দেশের সবচেয়ে আধুনিক ও লাভজনক টার্মিনাল। আগামী ডিসেম্বরের মধ্যেই এটি আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এবং লালদিয়ার চর টার্মিনাল ডেনমার্কের এপি মোলার মার্স্কের কাছে হস্তান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে শ্রমিকদের অভিযোগ, বিদেশিদের হাতে বন্দরের নিয়ন্ত্রণ গেলে দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। লাভজনক টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না এলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্কপ নেতারা। সিলেট কক্সবাজার ও সিলেট ঢাকা রেলপথে 2টি নতুন ট্রেন চালু, রেললাইন সংস্কার সহ 8 দফা দাবিতে পূর্ব ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে 8 দফা দাবি বাস্তবায়ন আন্দোলন। আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা। এদিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া, শমশেরনগর, ভানুগাছ স্টেশনে অবরোধের সমর্থনে দাবি আদায় বাস্তবায়ন কমিটির পাশাপাশি সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করেছেন। এদিকে অবরোধ চললেও সকাল 8:30টার পর সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে চলে গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ট্রেন আটকানোর খবর পাওয়া যায়নি। ময়মনসিংহের ভালুকায় নির্মিত একটি নতুন ব্রিজে উঠতে এখনও লাগে মই। প্রায় 8 মাস আগে ব্রিজটি নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়কে মাটি না ভরায় স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে চরমভাবে। মর্জিনা মনির রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও, সোনাখালী, জাঙ্গাইলা ঘাট এলাকায় নেওরা নদীর উপর এই ব্রিজটি নির্মিত হয় প্রায় 8 মাস আগে, কিন্তু ব্রিজে ওঠার রাস্তা এখনও ঠিক হয়নি। ফলে ব্রিজে উঠতে স্থানীয়দের এখন ব্যবহার করতে হচ্ছে মই। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার কাজ শেষ করে চলে গেছে, কিন্তু 2 পাশের সংযোগ সড়ক ফেলে রেখেছেন। এতে ব্রিজ হয়ে গেলেও রাস্তার দুরবস্থার আগের মতোই রয়ে গেছে বলছেন তারা। ব্রিজটা হয়েছে বিগত 6 মাস ধরে, রাস্তার অবস্থা তেমন ভালো না। ছেলেরা মেয়েরা উঠতেও পারে না, নামতেও পারে না, অনেকজনের হাত পা ভেঙে গেছে। এটা একটা সমস্যা। বৃষ্টি হয়ে গেলেও সংযোগ সড়ক না থাকায় গ্রামবাসীর আশা এখন পরিণত হয়েছে হতাশায়। সরকারের কাছে অনুরোধ, দ্রুত মাটি ভরাট করে যেন চলাচলের উপযোগী করা হয়। আমরা অনেক দুর্ভোগে আছি, তাই আমি আহ্বান করব অতি দ্রুত আমাদের বৃষ্টি নির্মাণ করছে ভালো কথা, যেন অতি দ্রুত মাটি দেওয়ার ব্যবস্থা করে দেয়। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কাজটি এখনো সম্পন্ন হয়নি, টাইম এক্সটেনশনের জন্য উনি প্রেয়ার দিয়েছেন। যদি যথাযথ কর্তৃপক্ষ সেই সময় বর্ধনের আবেদনটিকে মঞ্জুর করে, সেই ক্ষেত্রে দ্রুত এটি নিষ্পন্ন হবে। অন্যথায় আমরা এটিতে বিধি মোতাবেক অন্য কোনো প্রকল্প গ্রহণ করে কাজটি সম্পন্ন করব, কারণ এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সেতু। বহুদিনের স্বপ্নই ব্রিজ এখন মই ছাড়া অচল। স্থানীয়দের একটাই দাবি, দ্রুত সংযোগ সড়ক মাটি ভরাট করে যেন এটি তাদের স্বপ্নের সেতুতে পরিণত হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।